যারা জুন মাসের 3 তারিখে তাড়াতাড়ি করে অ্যাপ্লিকেশন করলেন এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা তাড়াতাড়ি পাওয়ার জন্য, তাদেরকেও আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। আর যারা আগে লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন, তারাও এখন অ্যাপ্লিকেশন করবেন নতুন করে এই আবেদন ফর্মে, অনলাইন বা অফলাইন যে কোনোভাবে। আমি যদিও অফলাইনটা রেকমেন্ড করছি না, আপনারা অনলাইনেতেই করবেন। এই প্রসেসটা দেখে নিন, খুবই ইজিলি কিন্তু নতুন ফরম্যাট দেওয়া হয়েছে। চলুন আমরা প্রথমে আমাদের যে ওয়েব স্ক্রিনেতে চলে যাই। অনলাইনেতে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই আপনাদের চলে আসতে হবে social registry.wb.gov.in এই পোর্টালেতে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, জাস্ট ক্লিক করলে এরকম ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। প্রথমেই আপনি অপশন পাবেন সিটিজেন অর ফ্যামিলি লগ ইন, এই নিচের দিকে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই বাটনেতে ক্লিক করে দেবেন। তাহলেই আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবং এখানে যেটা বলছিলাম আপনাদের, যে যারা যারা 3 তারিখ মানে 3রা জুন 2026-তে অ্যাপ্লিকেশন করেছিলেন, তাদেরকে নতুন করে রিসাবমিট করতে বলা হয়েছে এই নতুন ফরম্যাটেতে। একদম পরিষ্কার করে নোটস দেওয়া রয়েছে নিচের দিকে। যারা যারা করেছিলেন অফলাইনে নয়, অনলাইনেতে যারা যারা 3 তারিখে করেছিলেন, তাদেরকে এইটা আবার নতুন করে রিসাবমিট করতে বলা হচ্ছে। আর যারা অফলাইনে করেছেন বাদ দিন। যারা অফলাইনে জমা দিয়ে দিয়েছেন তাদেরকে কিন্তু নতুন করে আর অনলাইনেতে করার দরকার নেই, আপনারা অলরেডি ওখানেতে এন্ট্রি হয়ে যাচ্ছে, সুতরাং চিন্তার বিষয় নেই। যারা অনলাইনের জন্য ওয়েট করছিলেন একমাত্র তারাই এই প্রসেসটা করবেন। তো প্রথমেই এখানে আপনার ডিস্ট্রিক্ট মানে আপনার জেলার নামটা সিলেক্ট করে নেবেন। এরপরে একটা মোবাইল নাম্বার এখানে বসাবেন। মেক শিওর যে মোবাইল নাম্বারটা এখানে বসাচ্ছেন সেই মোবাইল নাম্বার দিয়ে আগে কোনো অ্যাপ্লিকেশন হয়নি। মোবাইল নাম্বারটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই ওই মোবাইলেতে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনেতে ক্লিক করবেন। তাহলেই আপনার কাছে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আপনাকে অনেকগুলি স্টেপকে ফিল করতে হবে। যেমন এখানে বেসিক ইনফো রয়েছে, রেশন কার্ড বা ফুড সাবসিডি সেকশন রয়েছে, অ্যাসেট সেকশন রয়েছে, ইনকাম অর প্রফেশন সেকশন রয়েছে, আইডেন্টিটি ডকুমেন্টের সেকশন রয়েছে এবং গভর্নমেন্ট স্কিমের সেকশন রয়েছে। এই ফর্মেতে আপনি বাংলা হিন্দি অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন এবং বাই ডিফল্ট এটা কিন্তু ইংরাজিতেই থাকছে। এরপরে এখানে আমরা ধীরে ধীরে এক এক করে ডিটেলস ফিল করব। যেমন HOF নেম, HOF মিনস হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। তো হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ আপনার পরিবারেতে যদি বাবা থাকে তাহলে বাবার নাম দেবেন, যদি মা থাকে তাহলে মায়ের নাম দেবেন, যদি দাদু থাকে তো দাদুর নাম দেবেন। এরকম ভাবে দিতে পারবেন। তো যিনি পরিবারেতে সব থেকে বড় থাকবেন তাকেই অ্যাজ আ হেড হিসাবে এখানে আপনি ফিল করতে পারেন। আমাদের কেসেতে আজকে যার আমি এই ফর্মটা ফিল আপ করছি তার পরিবারেতে দুজন সদস্য রয়েছে। একজন মহিলা যিনি পরিবারের হেড রয়েছেন এবং বিধবা রয়েছেন, এবং তারই একজন ছেলেকে নিয়ে তিনি বসবাস করেন। তারই আমি এখানে ফর্মটা ফিল আপ করছি। যদি এনার হাজব্যান্ড জীবিত থাকতেন তাহলে এনার হাজব্যান্ড HOF হিসাবে আসতো এখানে। তো আমরা এখানে যেহেতু হাজব্যান্ড জীবিত নেই, ওই মহিলার নামটা দিয়ে এখানে HOF হিসাবে আমরা এন্ট্রি করছি। তো প্রথমে নামটা বসিয়ে নেবো এবং ওনার ডেট অফ বার্থ সেটা বসিয়ে দেবো। হ্যাঁ, আরেকটা বিষয়, নামটা যেটা বসাবেন সেটা কিন্তু অ্যাজ পার আধার বসাবেন। আধারের যা নাম থাকবে সেটাই অ্যাজ ইট ইজ এখানে বসিয়ে দেবে। এরপরে জেন্ডার অবশ্যই ফিমেল, আমি বললামই মহিলা। এরপরে ক্যাটাগরি, যদি শিডিউল কাস্ট হয় বা ST হয় বা EWS সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেই রকম টাইপের সিলেক্ট করবেন। আমাদের ক্ষেত্রে এই মহিলা কিন্তু SC, সুতরাং আমরা এখানে SCটাকে সিলেক্ট করলাম। এরপরে কন্ট্যাক্ট নাম্বার, যেটা আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক থাকবে সেটা। ডিবিটির সময় কিন্তু অনেকেই মোবাইল লিঙ্ক করেছেন আধার কার্ডের সাথে, সুতরাং যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে বা আপনি করেছেন সেই মোবাইলটাকেই কিন্তু এখানে এন্ট্রি করবেন বা বসাবেন। এরপর এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ যদি HOF মানে যার নাম আপনি বসিয়েছেন তিনি যদি প্রতিবন্ধী হয় তাহলে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে নো করবেন। এরপরে নিচের দিকে HOF যাকে দিয়েছেন তার মানে হেড অফ দ্য ফ্যামিলি যাকে আপনি দিচ্ছেন তারই এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসানো শেষ হলে এখানে আধার কার্ডের একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। মেক শিওর আপনাকে এখানে PDF, JPG বা PNG কে আপলোড করতে হবে এবং ফাইল সাইজটা হবে 50 KB থেকে 200 KBর মধ্যে। এখানে অনেকে ভুল করছেন, যে অনেকে PDF কে ডাউনলোড করছেন মানে আধার কার্ড ডাউনলোড করছেন এবং সেটাকে এখানে আপলোড করে দিচ্ছেন। কিন্তু এটা করলে কিন্তু হবে না, কারণ অলরেডি আধার কার্ড কিন্তু অনেক বেশি ফাইলের হয়, অনেক বেশি সাইজ হয়। আর দ্বিতীয়ত যদি আপনি কম্প্রেস করেও আপলোড করেন এখানে, সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই পাসওয়ার্ড প্রোটেক্টেড ব্যাপারটা থেকেই যায়। সুতরাং কিন্তু সেক্ষেত্রে আধার কার্ডের ডকুমেন্টটা অবশ্যই আপনাকে আগে সিগনেচার ভ্যালিড করতে হবে, তারপরে সেটাকে কম্প্রেস করে এখানে আপলোড করতে হবে। অর আপনি এটা করতে পারেন যে সেটাকে আগে প্রিন্ট আউট করে নিন এবং সেটাকে স্ক্যান করে এখানে আপলোড করতে পারেন। যদিও সেই বিষয়টা আমি আসছি ভিডিও শেষের দিকে, আমি অ্যাড করে দেবো কিভাবে আপনি ডকুমেন্টকে রেডি করবেন। যাই হোক, এখানেতে আমরা আপলোড ফাইলেতে ক্লিক করে আমাদের ডেস্কটপ বা মোবাইল থেকে আমরা সেই ডকুমেন্টটাকে আপলোড করে দেবো।
এরপরে এখানে একটি পপ আপ আসবে যেখানেতে বলা হচ্ছে যে হ্যাঁ আপনার যে ফাইলটা আপনি আপলোড করেছেন সেই ফাইলটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এরপরে আপনি চাইলে ভিউ অপশনেতে ক্লিক করে দেখতে পারেন। যাই হোক, এরপরে নিচের দিকে পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, ভিলেজ, পোস্ট বা আপনার যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তো সেরকম ভাবে ফুল অ্যাড্রেসটা আপনি এখানে ডেডিকেটেড ভাবে লিখবেন। এরপরে এখানে এরিয়াকে সিলেক্ট করবেন, রুরাল অর আরবান যে কোনো একটা সিলেক্ট করবেন আপনার ক্ষেত্রে যেটা হবে। এরপরে সিলেক্ট পিনকোডেতে ক্লিক করে আপনার পিনকোড সিলেক্ট করবেন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম, জিপি মানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নেম এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে ওই যে এইচ ওয়েব মানে হেড অফ দ্য ফ্যামিলি আপনি যার নাম দিয়েছেন তার এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ভোটার কার্ডের নাম্বারটা লেখা সম্পূর্ণ হলে নিচের দিকে এপিক কার্ড বা ভোটার আইডি ডকুমেন্ট আপলোড করার অপশন আপনি পাবেন, যেখানেও কিন্তু ওই একই জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং ফাইল সাইজ হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। আমরা এই ডকুমেন্টকে রেডি করার প্রসেসটা ভিডিও শেষের দিকে দেখব। আপাতত আপনারা দেখে নিন যে কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। ফাইল আপলোড করার আগে এখানে আমরা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, যদিও এটা ম্যান্ডেটরি না তবু আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপরে পার্ট নাম্বার মানে অংশ নাম্বার, যেটা আপনি এসআইআর এর যে স্লিপটা আপনি জেরক্স করে রেখেছিলেন বা আপনার কাছে রয়েছে, অথবা আপনি পার্ট নাম্বার আপনার ভোটার কার্ডের পিছন দিকে লেখাও থাকে অনেক ক্ষেত্রে, সেটা দেখেও আপনি লিখে নিতে পারেন, অথবা যাকে জিজ্ঞাসা করবেন আপনার এলাকাতে পার্ট নাম্বার সে বলে দেবে। এবং এগুলো বসিয়ে নেবেন, যদিও এগুলো ম্যান্ডেটরি নয়, শুধুমাত্র এপিক নাম্বারটা বসালেই চলে। এরপরে ভোটার কার্ডের ডকুমেন্টটা আপলোড করতে হবে, তার জন্য আপলোড ফাইলে ক্লিক করে এখান থেকে আমরা ডকুমেন্টটাকে আপলোড করে দেবো। এগুলি সমস্ত কিছু আপলোড করে নিলাম এবং ফার্স্ট পেজেতে আমাদের সমস্ত কাজ শেষ। এরপরে আমরা সেভ ড্রাফটেতে ক্লিক করে দেবো। তাহলেই আমাদের এই যে যা যা আমি ফিল করেছি সেটা ড্রাফট হিসেবে সেভ হয়ে যাবে আমার এই অ্যাপ্লিকেশনের মধ্যে, এবং আপনারা চাইলে পরেও এই সেম মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে এই জায়গা থেকে আপনারা আবার শুরু করতে পারেন। আপনাকে নতুন করে আবার ফার্স্ট পেজটাকে ফিল আপ করতে হবে না। ড্রাফট করার এটাই একটা সুবিধা। যাই হোক, এরপরে আমরা এখানে নেক্সট অপশনেতে ক্লিক করে দেবো। এরপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে ডু ইউ হ্যাভ আ ডিজিটাল রেশন কার্ড। আমরা এখানে সিম্পলি ইয়েস করব, কারণ আমাদের ক্ষেত্রে এনার দুজনের রেশন কার্ড রয়েছে। আপনাদের ক্ষেত্রে যদি না থাকে বা রেশন কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে থাকে বা জেনারেল ক্যাটাগরির রেশন কার্ড থাকে, সেটাও আপনি জেনারেল হলেও ইয়েস করতে পারেন। বাট যদি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে তাহলে আপনি ডাইরেক্টলি নো করে দেবেন, কোনো ব্যাপার না। এরপরে আমাদের ক্ষেত্রে এখানে ইয়েস রয়েছে তাই আমরা এখানে ইয়েস করে দিচ্ছি। এরপরে এখানে জিজ্ঞাসা করছি যে ডিজিটাল রেশন কার্ড টাইপ কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। তো আমাদের ক্ষেত্রে এখানে পিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাই আমরা এখানে পিএইচএইচটাকে সিলেক্ট করব এবং রেশন কার্ডের নাম্বারটা দেখে দেখে এন্টার করে দেবো। আগে কিন্তু রেশন কার্ডের ফ্যামিলি আইডি লাগছিল অফলাইন ফর্মের ক্ষেত্রে, অনলাইনে যে লাগছিল কিনা আমি 3 তারিখে দেখিনি, বাট এখন কিন্তু লাগছে না, এখন শুধুমাত্র রেশন কার্ডের নাম্বারটা হলেই যথেষ্ট। এখানে রেশন কার্ডের নাম্বারটা আমি বসিয়ে নিলাম। এরপরে থার্ড সেকশনেতে বলা হয়েছে যে আপনার 3টি বা তার বেশি ঘর রয়েছে। আপনার ক্ষেত্রে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। আমাদের ক্ষেত্রে নো, তাই আমরা এখানে নো করে দিলাম। হোয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, যদি এখানে আপনার ওই যে এইচ ওয়েব মানে এইচ ওয়েব হেড অফ দ্য ফ্যামিলি আপনি যার নাম দিলেন তার ব্যক্তিগত নামেতে যদি কোনো ল্যান্ড থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন এবং কত জমির পরিমাণ সেটা এখানে লিখতে হবে। যদি তার ব্যক্তিগত নামেতে কোনো রকম জমি না থাকে, দেখা গেল যে তার শ্বশুরের নামে আছে বা তার বাবার নামে আছে, সেক্ষেত্রে কিন্তু এখানেতে কোনো রকম লিখতে হবে না। সেক্ষেত্রে ওনার নিজের নামে যেহেতু নেই সুতরাং নো করে দেবেন ডাইরেক্টলি। আমি যেটুকু বুঝি যে ধ্যাবড়া বাংলাতে যেটা হচ্ছে যে আমার নামে যার আমি এইচ ওয়েব এর নাম দিয়েছি তার নামেতে কোনো জমি থাকলে আমি ইয়েস করব, আদারওয়াইজ আমি নো করব, যেহেতু তার নামে নেই। যদি দেখা যায় যে তার বাবার নামে আছে, বাবার অবর্তমানে সে পাবে, সেটা পরের বিষয়, সেটা অনেক পরের বিষয়। বাবা কবে মারা যাবে তারপরে তার নামে হবে, আইদার সে হবে তার নামে করলে তবে হবে, সেটা অনেক পরের বিষয়, সেটা আমি এক মুহূর্তে আসবো না। এখন আমার নামেতে আমি যখন ফর্মটা ফিল আপ করছি, যিনি এইচ ওয়েব মানে যার আমি হেড অফ দ্য ফ্যামিলির নাম দিয়েছি তার নামেতে কোনো রকম জমি থাকলে আমি ইয়েস করব, আদারওয়াইজ আমি নো করব। আমাদের ক্ষেত্রে নেই সুতরাং আমি এখানে নো করে দিলাম। এরপরে এখানে বলা হচ্ছে যে ভেহিকেলস অল মোটরাইজড নন কমার্শিয়াল ভেহিকেলস যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। বাই ডিফল্ট এখানে নো হয়েই থাকে, সুতরাং এখানে চেঞ্জেস করার কোনো রকম প্রয়োজন নেই। এরপরে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স মানে কোন রকম হেলথ ইন্স্যুরেন্স রয়েছে। বাই ডিফল্ট এখানে নো থাকে, যেহেতু আমাদের এখানে অলরেডি অনেকে স্বাস্থ্যসাথী সুবিধা পায়, গভর্নমেন্ট একটা স্কিম, তো আমরা এখানে ইয়েস করব, যেহেতু আমাদের এই পরিবারটা স্বাস্থ্যসাথীর আওতাতে রয়েছে সুতরাং আমরা এখানেতে ইয়েস করব।
এরপরে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে ইন্স্যুরেন্স টাইপ কোনটা, গভর্নমেন্ট মানে সরকারি, প্রাইভেট অর্থাৎ বেসরকারি। অনেকে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকতে পারেন, সেটা তাদের বিষয়, ব্যক্তিগত বিষয়। তো আপনারা সেটা সিলেক্ট করবেন। যদি গভর্নমেন্ট থাকে, মানে আমাদের ক্ষেত্রে যেমন স্বাস্থ্যসাথী রয়েছে এবং স্বাস্থ্যসাথী গভর্নমেন্ট, তো সুতরাং আমরা এখানে গভর্নমেন্টকে সিলেক্ট করব। এরপর এখানে গভর্নমেন্ট স্কিমেতে স্বাস্থ্যসাথী বলে লেখা চলে এসেছে, আমরা এখানে স্বাস্থ্যসাথীকেই সিলেক্ট করে নেব। এরপরে স্বাস্থ্যসাথী সিলেক্ট করার পরে ইউআরএন নাম্বার, যেটা আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সামনের দিকেতে লেখা থাকে, সেই নাম্বারটা এখানে সম্পূর্ণ লিখে দেবেন। এরপরে সেভ ড্রাফটেতে আবার ক্লিক করে নেবেন, যাতে করে আমাদের যদি বাই এনি চান্স পেজটা কেটেও যায়, আমরা পরে এখান থেকে রিজিউম করতে পারবো পরের পার্টটুকু। এরপরে ফোর্থ সেকশনে বলা হচ্ছে যে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। যিনি এখানে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ যার নাম আমরা এখানে হেড অফ দ্য ফ্যামিলিতে দিয়েছি, তিনি কি ইনকাম ট্যাক্স দেন বা প্রফেশনাল ট্যাক্স দেন? আমাদের ক্ষেত্রে না, তাই আমরা নো করেছি। আপনাদের ক্ষেত্রে ইয়েস হলে তো ইয়েস করবে। এরপরে জিজ্ঞাসা করেছে ডু ইউ হ্যাভ আ প্যান কার্ড। যদি আপনার কাছে প্যান কার্ড থেকে থাকে, মানে হেড অফ দ্য ফ্যামিলির নামে যদি প্যান কার্ড থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। যদি এখানে ইয়েস করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্যান নাম্বারটা বসাতে হবে ওই মেম্বারে। আমাদের ক্ষেত্রে প্যান নাম্বার রয়েছে, সুতরাং আমরা এখানে প্যান নাম্বারটা বসিয়ে নেব। এরপরে সেকশনেতে বলা হচ্ছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। এবারে দেখুন, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম নিয়ে যথেষ্ট কনফিউশন রয়েছে প্রত্যেকের, আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত, এই ভদ্রমহিলা যিনি যে কাজটা করেন সেটা হচ্ছে মিড ডে মিল কুক, একটা হাই স্কুলে মিড ডে মিল কুকের কাজ করেন। তো সেক্ষেত্রে তাদের মাইনে হচ্ছে 2,000 টাকা করে, 2,000 রুপিস পার মান্থ। ওকে, তাহলে সেক্ষেত্রে 12 মাসেতে ইনকাম হয় 24,000। আপনি চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন যে মিড ডে মিল হাই স্কুলের যে কুক হয়, মানে যারা রান্না করেন, রাঁধুনি হয়, তাদের ইনকাম কিন্তু এইটুকুই। তো সেই হিসেবে দেখতে গেলে 24,000 টাকা হচ্ছে এনার বার্ষিক ইনকাম, এনার খাটুনির ইনকাম। এরপরে উনি পাচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডার। তো লক্ষ্মীর ভান্ডারে হচ্ছে 1,500 টাকা করে ছিল। তো 1,500 টাকা ইন্টু 12, তাহলে কত হচ্ছে? মোটামুটি ওই 18,000 টাকা মতো হচ্ছে। তাহলে 24,000 আর 18,000 মোটামুটি ওই 42,000 টাকা মতো হচ্ছে, যেটা আমি অ্যাপ্রক্সিমেট 48,000 টাকা হিসাবে আমি ধরে নিচ্ছি। অ্যাডিশনাল কিছু ইন্টারেস্ট ফিন্টারেস্ট এগুলো সমস্ত কিছু নিয়ে আমি টোটালি এখানে 48,000 টাকা ফাইনালাইজ করছি অ্যানুয়াল ইনকাম হিসাবে। এই ভদ্রমহিলার কিন্তু এটুকুই ইনকাম, তাই আমরা এখানে এটাকেই বসিয়ে নিচ্ছি। এরপরে জিজ্ঞাসা করা হচ্ছে নেচার অফ এমপ্লয়মেন্ট। এবারে কি টাইপের উনি কাজ করেন সেটা এখানে জিজ্ঞাসা করেছে। যেমন প্রথম অপশানে হচ্ছে গভর্নমেন্ট সেক্টর, মানে সরকারি কোনো সেক্টরেতে কাজ করে। এরপরে বলা হচ্ছে ফর্মাল সেক্টর, সেলফ এমপ্লয়েড, এন্টারপ্রিনর বা বিজনেস বা প্রপাইটার যদি থাকেন, মানে উনি যদি নিজে থেকে কোনো বিজনেস স্টার্ট আপ করে থাকেন বা এরকম কিছু, সেই ক্ষেত্রে। ইনফর্মাল সেক্টর, সেলফ এমপ্লয়েড, আর্টিসিয়ান, ক্রাফটসম্যান, ফার্মার, মানে যেমন ছুতোর, কাঠ, যেমন ধরুন কোনো রাজমিস্ত্রি, এই এই টাইপের যদি হয়ে থাকে, বা কোনো আঁকেন ঝাঁকেন আর কি, এই টাইপের যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে 3 নম্বর অপশনটা। আনএমপ্লয়েড মানে অবশ্যই আপনারা জানেন বেকার। স্যালারিড মানে মাইনে পায় প্রাইভেট সেক্টর থেকে। এরপরে অপশন আছে পার্ট টাইম জব, মানে উনি হয়তো কোনো জায়গাতে পার্ট টাইম, যেমন সুইগি ব্লিঙ্কিতে পার্ট টাইম জব হয়, সেরকম টাইপের করে। মাইগ্রেন্ট লেবারার মানে হয়তো অন্য রাজ্যে গিয়ে বা অন্য রাজ্য থেকে বা অন্য কোনো জেলাতে গিয়ে লেবারের কাজ করেন, মানে শ্রমিক হিসেবে কাজ করেন। আমাদের ক্ষেত্রে ভদ্রমহিলা কিন্তু সেরকম এই কয়েকটি ক্যাটাগরির মধ্যে পড়ছেন না, সুতরাং আমরা এখানে আদার্সকে সিলেক্ট করব। ওকে, আদার্স সিলেক্ট করার পরে এখানে নিচের দিকে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমাদের ক্ষেত্রে এই ভদ্রমহিলা 10 পাস করেননি, সুতরাং লোয়ার দ্যান 10th আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি। এরপরে জিজ্ঞাসা করেছে যে ওই ভদ্রমহিলা বা এইচওএ মানে হেড অফ দ্য ফ্যামিলি, উনি কি কোনো এমপি, এমএলএ বা আরবান লোকাল বডিজ, পঞ্চায়েত লোকাল বডিজ এরকমের সাথে যুক্ত আছে? আমাদের ক্ষেত্রে না, তাই আমরা এখানে নো করব। গভর্নমেন্ট পেনশন, পেনশন কি পায়? আমরা এখানে নো করে দেবো। জিএসটির আন্ডারে রেজিস্টার রয়েছে কিনা? আমরা এখানে ডাইরেক্টলি নো করে দেবো। এরপর আপনারা চাইলে সেভ ড্রাফটেতে ক্লিক করতে পারেন অথবা নেক্সট করে এগিয়ে যেতে পারেন। এরপরে ফিফথ সেকশনেতে বলা হচ্ছে যে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, অর্থাৎ আপনি কি সিটিজেনশিপ যে অ্যাক্ট রয়েছে তার মধ্যে কি আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন? আপনার ক্ষেত্রে যদি আপনি প্রযোজ্য না হয়, মানে ধরুন আপনি অ্যাপ্লিকেশন করেননি বা আপনার প্রয়োজন পড়েনি, সেক্ষেত্রে আপনি এখানে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। আর যদি আপনার এখানে আপনি অ্যাপ্লিকেশন করেছেন বাট এখনো সার্টিফিকেট ইস্যু হয়নি, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাইডে ক্লিক করবেন। আর যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন এবং সার্টিফিকেট ইস্যুও হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ইস্যুডে ক্লিক করবেন। ওকে, আমাদের ক্ষেত্রে কিন্তু উনি অ্যাপ্লিকেশন করেননি বা ওনার কখনো প্রয়োজনই পড়েনি, সুতরাং সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবলে আমরা ক্লিক করে দেবো। এরপরে জিজ্ঞাসা করা হচ্ছে এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, অর্থাৎ যার আমি হেড অফ দ্য ফ্যামিলিতে নাম দিয়েছি
তিনি বা তার নামটা যদি ট্রাইব্যুনালে কেস পেন্ডিং এ পড়ে থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন। যদি এনার নামটা ট্রাইব্যুনালে এসে না থাকে, তাহলে এখানে নো করবেন, মানে ট্রাইব্যুনালে আপনি আবেদন করেননি বা ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি নো করবেন। আর যদি আপনার নাম ডিলিট হয়ও নি, আপনার ডাইরেক্টলি এসআই 2026-এর নাম চলে এসেছে, মানে লিস্টেতে নাম চলে এসেছে, সেক্ষেত্রে আপনি এখানে নট অ্যাপ্লিকেবল-এতে ক্লিক করবেন। ভালো করে এই জায়গাটা বুঝুন, অনেকে এই জায়গাটা ভুল করছে, আমি তাই বলে দিলাম আর কি। মোটামুটি অলরেডি অনেক ভিডিও দেখে আপনারা অলরেডি জেনে গেছেন, তবু আমি ক্লিয়ার করে দিচ্ছি। এরপর আপনারা চাইলে সেভ ড্রাফটেতে ক্লিক করে দেবেন। এরপরে 6 সেকশনেতে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। আপনি এখানে সিলেক্ট অপশনেতে ক্লিক করে এখানেতে ইয়েস আই এম অ্যাপ্লাইং এই অপশনটা সিলেক্ট করবেন। এবং অবশ্যই মনে রাখবেন যে এই অপশনটি তখনই ইনেবল হবে যখন আপনি কোনো ফিমেল ক্যান্ডিডেটের এখানে ডেটা ফিল করবেন, এবং ফিমেল ক্যান্ডিডেট 25 ইয়ার্স থেকে 60 ইয়ার্সের মধ্যে হন, তবেই কিন্তু এই অপশনটা আপনার কাছে আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। এবং এখানে নিচের দিকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে লেখাই রয়েছে দুটি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ফিমেল, অর্থাৎ মহিলা হতে হবে। দ্বিতীয় লেখা রয়েছে যে এজ মানে বয়স মাস্ট বি বিটুইন 25 টু 60 ইয়ার্স, এখানে লেখাই রয়েছে। তো সুতরাং আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। এরপরে জিজ্ঞাসা করছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি। দেখুন, এখানে অনেকের দ্বিমত রয়েছে, আমি এখানে কনফিউশনটাকে ক্লিয়ার করে দিতে চাইছি। দেখুন, প্রথমত আগেকার যে লক্ষ্মীর ভান্ডার ঢুকতো সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে ঢুকতো না। যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি দিয়েছিলেন ওই লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন করার সময় সেই অ্যাকাউন্টটাতেই কিন্তু ঢুকতো। এবারে অনেকে এখানে বলবেন যে না, আমি এখানে ইয়েস করলে লক্ষ্মীর ভান্ডারের অপশনটা পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি লক্ষ্মীর ভান্ডার সিলেক্ট করব। তো সুতরাং আপনারা করতে পারেন, কিন্তু আমার যেটা ব্যক্তিগত মতামত যেটা হচ্ছে যে আমি এখানে নো অপশনকে সিলেক্ট করব, কারণ আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, এই ভদ্রমহিলা পাচ্ছিলেন, কিন্তু সেটা ডিবিটির মাধ্যমে নয়। এখানে পরিষ্কার লেখা হয়েছে ভায়া ডিবিটি। তো আমি ডিবিটির মাধ্যমে কোনো সুবিধা পাইনি আজ পর্যন্ত, মানে এই মহিলা পাইনি, সেক্ষেত্রে আমি এখানে নো অপশনকে সিলেক্ট করব। আপনারা চাইলে এখানে ইয়েস অপশনকে সিলেক্ট করতে পারেন, এরপরে আপনি লক্ষ্মীর ভান্ডারকে সিলেক্ট করতে পারেন, এবং আপনি বাকি ডিটেলস অ্যাজ ইট ইজ রাখতে পারেন, কোনো ব্যাপার না। এখানে অনেকের দ্বিমত রয়েছে, কনফিউশন রয়েছে, আপনারা যেটা খুশি হবে আপনি সেটা করতে পারেন। আমাদের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে এটা ঠিক হবে, আমি এটা করছি। আপনার ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে না আমি ইয়েস করব অ্যান্ড দেন লক্ষ্মীর ভান্ডারকে আমি সিলেক্ট করব, সেটা আপনি করতে পারেন, কোনো ব্যাপার না। আমি কাউকে আটকাচ্ছি না, আমি কাউকে বলছি না যে আপনি ভুল আমি ঠিক, এটাও বলছি না। আপনার যেটা মনে হবে আপনি সেটা করবেন। আমার মনে হয়েছে যে এখানে আমি নো সিলেক্ট করবো, যেহেতু আমি ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার পাইনি, বা অন্য কোনো স্কিমের টাকা পাইনি, বা এই ভদ্রমহিলা পাননি, সেক্ষেত্রে আমি এখানে নোকে সিলেক্ট রাখবো। এরপরে আমি এখানে সেভ ড্রাফটাতে ক্লিক করে দেবো। আমাদের ফাইনাল এখানে এইচ ওয়েব মানে হেড অফ দ্য ফ্যামিলির সমস্ত ডেটা ফিল করা হয়ে গেছে। এখানে কিন্তু আগের যে 3 তারিখে যে ফর্ম বেরিয়েছিল সেখানে বাচ্চাদের ভ্যাকসিনেশন, বাচ্চাদের যে কোনো আপনার কোথায় পড়াশোনা করছে সেই সমস্ত ডিটেলস, জমির কাগজপত্র আপলোড করার অপশন, এসসি এসটি ওবিসি হলে তাদের ডকুমেন্ট সাবমিশন করার অপশন, এগুলো সমস্ত কিছু সেদিনকে ছিল। আমি ছোটোখাটো একটা ব্যাপারে দেখেছি ভিডিওতে, তো সেইটা আমি বললাম। এখন কিন্তু সেই সমস্ত অপশনগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে এখানে আপনারা চাইলে হেড অফ দ্য ফ্যামিলির সাথে ওই পরিবারেতে যতজন মেম্বার আছে প্রত্যেকের ডিটেলস অ্যাড মেম্বার অপশানেতে ক্লিক করে করে আপনি সেভ করতে পারেন। যেমন একটি দেখিয়ে দিচ্ছি, অ্যাড মেম্বারেতে আমি এখানে ক্লিক করলাম। এরপর আপনাকে জিজ্ঞাসা করছে যে যে মেম্বারকে আপনি এখানে বসাতে চাইছেন বা অ্যাড করতে চাইছেন তিনি অ্যাডাল্ট নাকি চাইল্ড। এবার চাইল্ড কোনটা অ্যাডাল্ট কোনটা, 18+ হয়ে গেলেই তিনি কিন্তু অ্যাডাল্ট, আর চাইল্ড মানে 18+এর যদি একদিনও কম হয় তাহলে সেক্ষেত্রে সে চাইল্ড, এরকম হিসাবে আপনাকে করতে হবে। তার যে ছেলে রয়েছেন তিনি কিন্তু অ্যাডাল্ট, সুতরাং এখানে অ্যাডাল্টকে আমি সিলেক্ট করলাম। এরপরে ওই ছেলের যে নাম রয়েছে অ্যাজ পার আধার সেইটা দেখে দেখে আমরা এখানে বসিয়ে নেব। এরপরে রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি, মানে যার নামটা আমরা হেড অফ দ্য ফ্যামিলিতে দিয়েছি বা প্রধানের নাম দিয়েছি তার সাথে এনার কি সম্পর্ক, ইনি হচ্ছে তার ছেলে, সুতরাং এখানে আমরা সনকে সিলেক্ট করব। এরপরে ডেট অফ বার্থে ক্লিক করে ওই যে ছেলের তার ডেট অফ বার্থ যেটা অ্যাজ পার আধারে যেটা থাকবে সেটাই আমরা এখানে বসিয়ে নেব। জেন্ডার অবশ্যই মেল হবে, আমাদের ক্ষেত্রে যেহেতু ছেলে, আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি বসাবেন। ক্যাটাগরি এসসি এসটি ওবিসি যেটা হোক আপনি এখানে বসাতে পারেন, বা যদি কিছুই না থাকে তাহলে আনরিজার্ভ ক্যাটাগরি ইউআরএতে ফার্স্ট অপশনটা সিলেক্ট করবে, যেটা আপনার ক্ষেত্রে হবে। আমাদের ক্ষেত্রে এনার ছেলে কিন্তু ওবিসি সার্টিফিকেট আছে, সুতরাং আমরা এখানে ওবিসিতে সিলেক্ট করব। এরপর এখানে কন্ট্যাক্ট নাম্বার যেটা ওনার থাকবে সেটা আমরা দিয়ে দেবো। আধারের সাথে লিঙ্কড কন্ট্যাক্ট নাম্বার দেবেন, মোবাইল নাম্বার অবশ্যই এখানে দিতে হবে। এরপরে ডিসেবিলিটি স্ট্যাটাস, যদি এই যে ছেলের নামের নাম দিলেন সে যদি এখানে প্রতিবন্ধী হয় তাহলে এখানে ইয়েস দেবেন, আর যদি না হয় তাহলে নো দেবেন।
এরপরে নিচের দিকে আধার নাম্বারটা বসিয়ে নেবেন এবং আধার কার্ডের পিডিএফটা এখানে আপলোড করে দেবেন, যেটা কিন্তু অবশ্যই জেপিজি, পিএনজি বা পিডিএফ বা জেপিইজি যে কোনো ফরম্যাটে হতে পারে। 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে। এবং এই ফাইলটা কি করে রেডি করবেন মোবাইল দিয়ে সেটা আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিচ্ছি। এরপরে আরেকটু নিচের দিকে গিয়ে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন। এই যে যার আপনি ফিল আপ করছেন তার এখন, হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু নয়, যার এখন ফিল আপ করছেন তার। এবং ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে আপলোড ফাইলের অপশন আসবে, যেখানে আপনার ই ভোটার কার্ড বা ভোটার কার্ডের স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে। সেটা আমি আসছি। এরপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সেটা আপনি সিলেক্ট করতেও পারেন নাও পারেন, পার্ট নাম্বার বসাতেও পারেন নাও বসাতে পারেন, ম্যান্ডেটরি না। এরপরে আপনি চাইলে সেভ ড্রাফটাতে ক্লিক করে নেবেন। এরপরে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই, কারণ এই মহিলার যে আমি হেড অফ দ্য ফ্যামিলির নাম দিয়েছি তার সাথে এই যে ছেলের, ওনার যে ছেলের, তার এখানে স্বাস্থ্যসাথী কার্ডকে ইন্টিগ্রেট করা আছে। দুজনে একটা কার্ডের মাধ্যমে বেনিফিট পেতে পারেন। সেক্ষেত্রে আমরা এখানে ইয়েসকে সিলেক্ট করব এবং এখানেতে গভর্নমেন্ট সিলেক্ট করব, গভর্নমেন্ট স্কিমের আন্ডারেতে স্বাস্থ্যসাথী, এবং তারপরে ইউআরএন নাম্বারটা, সেম ইউআরএন নাম্বারটা আমরা এখানে বসিয়ে নেব। এরপরে সেভ ড্রাফটেতে ক্লিক করতে পারেন অথবা নেক্সটে ক্লিক করতে পারেন। এরপরে বলা হচ্ছে যে এই যে ব্যক্তির আপনি নাম এখানে ফিল আপ করছেন তিনি কি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন? আমাদের ক্ষেত্রে না, তাই আমরা এখানে নো করছি। আপনার ক্ষেত্রে ইয়েস হলে আপনি ইয়েস করবেন। এরপরে জিজ্ঞাসা করা হচ্ছে ডু ইউ হ্যাভ আ প্যান কার্ড, মানে এই ব্যক্তির কি এখানে প্যান কার্ড রয়েছে? আমরা এখানে হ্যাঁ রয়েছে, সুতরাং আমরা এখানে প্যান নাম্বারটা বসিয়ে নেব। যদি আপনার ক্ষেত্রে না প্যান কার্ড থাকে নো করে দেবেন ডাইরেক্টলি। এরপরে জিজ্ঞাসা করা হয়েছে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ কি করেন উনি। আমাদের কেসেতে এখানে আনএমপ্লয়েড অর্থাৎ বেকার, সুতরাং আমরা এখানে ওটাতেই ক্লিক করে দিচ্ছি। এরপর হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন 12 পাস মানে উচ্চ মাধ্যমিক, সেটা এখানে বসিয়ে নিচ্ছি। এমপি এমএলএ নয়, আমাদের ক্ষেত্রে নো করে দেব। গভর্নমেন্ট পেনশনার নয়, নো করে দেব। জিএসটির আন্ডারে রেজিস্টার নেই, নো করে দেব। এরপরে সেভ ড্রাফটাতে ক্লিক করতে পারেন অথবা নেক্সটেতে ক্লিক করতে পারেন। এরপরে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, কোনো গভর্নমেন্ট স্কিম কি আপনি পান, বেনিফিট কি আপনি পান যেটা ডিবিটির মাধ্যমে আসে। আমাদের ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু কোনো রকম ডিবিটির মাধ্যমে স্কিমের কোনো বেনিফিট পায় না, আমরা এখানে নো করে দেবো ডাইরেক্টলি। এরপরে কিন্তু আমাদের এই সেকেন্ড মেম্বারকে অ্যাড করা সম্পন্ন হয়ে গেছে। এরপরে আপনারা চাইলে অ্যাড মেম্বারেতে ক্লিক করে করে আপনারা কিন্তু 10 জন পর্যন্ত ম্যাক্সিমাম এখানে মেম্বারকে অ্যাড করতে পারবেন। আমাদের কেসেতে 2 জন মেম্বারই যথেষ্ট, আমাদের এই পরিবারেতে 2 জন মেম্বারই রয়েছেন, আমরা এখানে 2 জনের ডিটেলস অলরেডি ফিল করে দিয়েছি। আপনারা চাইলে একে একে করে ডিটেলসগুলোকে আবার একবার রিভেরিফাই করে নিতে পারেন। আমাদের কেসেতে ভেরিফিকেশন করার দরকার নেই, আমরা যা করেছি একদম সঠিক করেছি, আমরা নিজেরাও জানি। এরপর এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই অপশনেতে ক্লিক করবেন। কোন রকম ইরার থাকলে এখানে কিন্তু এরারটাকে এখানে দেখিয়ে দেবে যে আপনাকে আগে ওই ইরারটাকে ফিক্স করতে হবে। যে কোনো হয়তো ডিটেলসে হয়তো লেখেননি বা যেগুলো হয়তো ম্যান্ডেটারি ফিল্ড সেগুলোতে হয়তো কোনো একটা ডিটেলস আপনি লিখতে ভুলে গেছেন, সেগুলোকে আপনাকে ফিল করতে হবে। যদি সবকিছু সঠিক থাকে তাহলে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট অপশনটা খুলে যাবে। এখানে জাস্ট একটা টিক করতে হবে, যেখানে বলা হচ্ছে যে যা যা আপনি ডিটেলস দিয়েছেন সেগুলি সমস্ত কিছু সত্য, এবং জাস্ট আপনি এখানে টিক মারবেন এবং সাবমিট অ্যাপ্লিকেশনেতে ক্লিক করে দেবেন। তাহলেই এখানেতে অ্যাপ্লিকেশন সাবমিট বলে একটা পপ আপ চলে আসবে, যেখানেতে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্মের আন্ডারে আপনার যে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডিটা দেখানো হবে, যেটা আপনি কপি করে রাখতে পারেন অর একটা স্ক্রিনশট করে রাখতে পারেন অর আপনি ডাউনলোড করে রাখতে পারেন। আপনার এই কপি যে ওপরে বাটনটা রয়েছে এখানে ক্লিক করলেই আপনার মোবাইলেতে বা ডেস্কটপেতে ডাউনলোড হয়ে যাবে এটা। এরপরে আপনি ওকে ডান ঠিক আছেতে ক্লিক করে দেবেন এবং তাহলেই এই অ্যাপ্লিকেশন ফর্মটি একদম লগ ইন পেজেতে চলে আসবে। এরপরে আপনি যখনই ওই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি এতক্ষণ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে বসিয়ে ক্যাপচাটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন এবং ওটিপিটা যখনই বসিয়ে রিভেরিফাই করবেন তখনই এখানে দেখতে পাবেন যে আপনার ওই মোবাইল নাম্বার দিয়ে অন্য কোনো রকম অ্যাপ্লিকেশন আর আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু এই টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডিটাই এখানে বারবার ধরে শো করবে। সুতরাং একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু একটাই অ্যাপ্লিকেশন করা সম্ভব। তাহলে বুঝতেই পারলেন যে কোনো রকম আপনার বাচ্চার কোনো রকম এডুকেশনাল ব্যাপার দিতে হচ্ছে না, ভ্যাকসিনেশনের ব্যাপারটা দিতে হচ্ছে না। আগে অনেক ঝামেলা ছিল বা অফলাইন ফর্মেতে অনেক ঝামেলা রয়েছে, যেমন আপনার জমির কাগজপত্র দিতে হচ্ছে না। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার অফলাইন ফর্মেতে রয়েছে ঝামেলা। অনেকে ভাবছেন যে সবটাই দেয়া আছে মানে আপনাকে দিতেই হবে, ম্যান্ডেটারি দিতেই হবে, এটা কিন্তু অনেকে ভাবছেন। এমনটা কিন্তু নয়, অনলাইনে কিন্তু অনেকটা ইজিয়েস্ট করে দেওয়া হয়েছে। অফলাইন ফর্মেতে অনেকটা সমস্যা রয়েছে যারা যারা ফিল আপ করছে। তাই আমি রেকমেন্ড করছি যে অবশ্যই আপনারা অনলাইনেতে চেষ্টা করুন, সার্ভার ডাউন থাকতে পারে, আপনারা মাল্টিপল টাইম চেষ্টা করবেন।
এক একটা স্টেপ করার পরে সেভ ড্রাফটাতে ক্লিক করে আগে জিনিসটা সেভ করে নেবেন, যাতে বাই চান্স যদি অ্যাপ্লিকেশনটা সার্ভার ডাউনের জন্য ড্রপ হয়, আপনি আবার নতুন করে রিজিউম করতে পারবেন লগ ইন করে। যদিও আরেকটি বিষয় আমি নোটিস করলাম যে এই যে ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি এখানে দেওয়া হচ্ছে, এই অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে আমি কোনো জায়গায় ট্র্যাক করতে পারবো না যে অ্যাপ্লিকেশনটা কতদূর পর্যন্ত পৌঁছলো বা কিছু। এখন আপাতত আজকে 5 তারিখ বা 6 তারিখ যাচ্ছে, এখনো পর্যন্ত এরকম কোনো অপশন এখানে দেওয়া হয়নি। যদি আগামী দিনে দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো যেখানেতে এই টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডিকে ট্র্যাক করে দেখানো হয়েছে, এরকমটাও হতে পারে বা হওয়ার চান্সেস রয়েছে, যেহেতু এখানে একটা আইডি দেওয়া হয়েছে। যাই হোক, একটা ইন জেনারেল আমি বললাম। বাকি আপনাদের কি মতামত আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আমার যদি কোনো জায়গাতে ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও অবশ্যই জানান। আর অবশ্যই ভিডিওটিকে হেল্পফুল মনে হলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে বাজিয়ে দেবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই শেয়ার করে দেবেন আর হাইপ করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভুলে গেছিলাম যে ডকুমেন্ট কি করে আপনারা মোবাইল দিয়ে রেডি করবেন সেটাও একটু দেখে নিন। মোবাইল দিয়ে ডকুমেন্টকে রেডি করার জন্য প্রথমেই আপনাদের চলে যেতে হবে এই ডক স্ক্যানার এই অ্যাপ্লিকেশনে। প্লে স্টোর থেকে আপনারা ইজিলি পেয়ে যাবেন। ডক স্ক্যানার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এখানে একটি ক্যামেরা আইকন পাবেন, যেখানেতে ক্লিক করে নিলেই আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এরপরে যে ডকুমেন্টটা আপনি স্ক্যান করতে চাইছেন, যেমন আমাদের কেসেতে আমরা আধার কার্ডকে চাইছি, তো আমরা আধার কার্ডের ওপরেতে সুন্দর করে ক্যামেরাটাকে প্লেস করে এখানে ক্যামেরা বাটনেতে ক্লিক করে দেবো। তাহলে আমাদের এখানে ফটো সেট হয়ে যাবে। এরপরে আপনারা ম্যানুয়ালি সুন্দর করে কর্নার গুলো ক্রপ করে দেবেন। এরপরে এখানে কন্টিনিউ অপশনেতে ক্লিক করবেন। তাহলেই আপনার আধার কার্ডে একটা প্রিভিউ চলে আসবে, যেটা এরকম টাইপের আসবে। এরপরে এখানে এই যে সবুজ টিকেতে ক্লিক করে দেবেন এবং এই যে হোয়াইট টিকেতে আবার একবার ক্লিক করে দেবেন। এরপরে এই ডকুমেন্টটাকে সেভ করার জন্য এই সেভ অপশনেতে ক্লিক করবেন এবং এখানেতে এই ডক স্ক্যানার যেটা লেখা আছে এখানেতে আপনি রিনেম করে এটা আধার হিসাবে লিখে নেবেন, যাতে করে আপনি বুঝতে পারেন পরে সেভ করার পরে। এরপরে আপনি এখানে ওকে করে নেবেন। রিনেম আমাদের হয়ে গেছে, এটাকে সেভ অ্যাজ পিডিএফই রাখবেন। এরপরে কম্প্রেস নাওতে ক্লিক করবেন, যাতে আমাদের 200 কেবির মধ্যে নিয়ে আসতে হবে। তো আমরা 200 কেবির নিচে যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কম্প্রেস করব। তো দেখুন এখানে আমাদের 178 কেবির মধ্যে হয়ে গেছে। এরপরে আমরা এখানে এটাকে সেভ করব, তার জন্য এই সেভ অপশনেতে ক্লিক করব এবং এখানেতে সেভ টু ফোন স্টোরেজেতে ক্লিক করে এখানে ইউজ দিস ফোল্ডারেতে ক্লিক করে অ্যালাউ করে দেবো। তাহলেই আপনার এই আধার কার্ডের ডকুমেন্টটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এরপরে ভোটার কার্ডকে স্ক্যান করার জন্য এখানে ডান অপশনেতে ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাক হয়ে যাবেন। আবার আপনারা ক্যামেরা আইকনের অপশনটা পাবেন, যেখানেতে ক্লিক করবেন। এরপর আমরা ভোটার কার্ডটাকে নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ডেমো স্যাম্পল ডকুমেন্ট। তো আমরা এখানেতে জাস্ট সুন্দর করে উপর থেকে ক্যামেরাটাকে প্লেস করে এই ক্যামেরা বাটনেতে ক্লিক করে দেবো। এরপরে এই কর্নার গুলোকে আপনারা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নেবেন, যদি অটোমেটিক্যালি না হয় তো। এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এই ভোটার কার্ডের প্রিভিউতে ক্লিক করবেন এবং এই সবুজ টিকেতে ক্লিক করবেন, হোয়াইট টিকেতে ক্লিক করবেন। এরপরে এই ভোটার কার্ডটা আমরা সেভ অপশনেতে ক্লিক করব, কম্প্রেস করব 200 কেবির পর্যন্ত যতক্ষণ না হয়। দেখুন 200 কেবির মধ্যে হয়ে গেছে। এরপরে আমরা এটাকে সেভ অপশনেতে ক্লিক করব এবং রিনেম করে নেব প্রথমে ভোটার হিসাবে। এরপরে ওকে করব এবং সেভ টু ফোন স্টোরেজেতে ক্লিক করে ইউজ দিস ফোল্ডার করে অ্যালাউ করে দেবো। তাহলে আমাদের এই ভোটার কার্ডটাও সেভ হয়ে গেছে। এরপরে যদি আপনাদের কাছে এরকম ছোটওয়ালা ভোটার কার্ড থাকে, এরকম ছোট পিভিসি ভোটার কার্ড যদি থাকে, আপনারা আগে জেরক্স করে নেবেন ওপর নিচে করে, তারপরে আপনারা স্ক্যান করে নেবেন। কারণ দুটি সাইডে কিন্তু পিভিসি কার্ডের ক্ষেত্রে দরকার পড়ে। কিন্তু যেহেতু এটা আমাদের সিঙ্গেল সাইড ডকুমেন্ট, সুতরাং সেক্ষেত্রে আমরা এক সাইডেই আপলোড করতে পারবো। কিন্তু ডুয়েল সাইড হলে আপনারা আগে জেরক্স করে নেবেন, সেটা আপনাদের জন্য সুবিধা হবে। বাকি এই অ্যাপ্লিকেশন দিয়েও কিন্তু আপনারা ডুয়েল সাইডকে স্ক্যান করতে পারবেন। তার জন্য এই আইডি কার্ড অপশনটাতে গিয়ে টু সাইড আইডি কার্ডে ক্লিক করে আপনারা এইরকম ছোট ছোট যে পিভিসি কার্ড, প্রথমে ফ্রন্ট সাইড তারপর ব্যাক সাইডকে স্ক্যান করতে পারবেন। এরকম ভাবে স্ক্যান করতে পারবেন। কিন্তু সেটা আপনাদের জন্য অসুবিধা হবে। আপনারা চাইলে আগে এটাকে জেরক্স করে নেবেন, প্রথমে এরকম ভোটার কার্ড এখানেতে ফ্রন্ট এবং এখানেতে ব্যাক হিসাবে জেরক্স করে নেবেন। তারপরে আপনারা সেই পুরো ডকুমেন্টটাকে স্ক্যান করে আপলোড করতে পারবেন। এছাড়াও বাকি যতগুলি ডকুমেন্ট ওখানে স্ক্যান করে আপলোড করতে হচ্ছে, প্রত্যেকটা ডকুমেন্ট আপনারা এই একই প্রসেসেতে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে পিডিএফ হিসেবে আপনার মোবাইলে সেভ করে নেবেন। তারপরে আপনারা এই ফর্মটাকে ফিল আপ করবেন এবং সেখানে আপলোড করে দেবেন।